ডিপার্টমেন্ট একটু অনেকটা সবাই একটু চমকে গেছে যে ফিজিক্যালে এত হাই ডিমান্ড কিভাবে হলো। আমি মনে করি যে এটা নিয়ে কখনোই আমরা কোনো কিছু বলতে যাই নাই। অতীতে আমাদের এখানে পুর পার্টিসিপেন্টস, নাম্বার অফ পার্টিসিপেন্টস পুর ছিল, কিন্তু আমি মনে করি অলওয়েজ আমাদের এখানে ভালো স্টুডেন্টরা এসেছে। এবং ভালো তো শুধু তোমার সার্টিফিকেট দিয়ে হয় না। আমি মনে করি যে সার্টিফিকেট মাত্র এর বাইরে অনেক কিছু আছে, সব মিলিয়ে তোমরা সবাই অত্যন্ত ভালো মেধাবী স্টুডেন্ট। তো আমি তোমাদের সকলের মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকে থেকে ক্লাস শুরু করেছে, কিছু কিছু টিচার আছে উদ্যোগী হয়েছে, আমি তাদেরকে কংগ্রেচুলেট করছি। তো তোমরা শুরু করে দাও। আমি হয়তো এই মুহূর্তে আমি আজকে থেকে ক্লাস নিচ্ছি না, বা এই সপ্তাহ থেকে নিচ্ছি না। আমি তোমাদেরকে নোটিফাই করবো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি যে এটা গ্রুপটা তোমরা খুলেছো, আমি মনে হয় ওখানে আগেই ইন হয়েছিলাম, তাহলে তো আজকে এখানে ঢুকতে পারতাম না। তো আমি মনে করি যে ওটা দিয়ে আমি তোমাদেরকে নোটিফাই করতে পারবো, কারণ এই মুহূর্তে আমার একটু থিসিস স্টুডেন্ট নিয়ে আমার একটু ইয়ে হয়েছে, কারণ আমার একজন স্টুডেন্ট একেবারে আউট অফ কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, এবং তার সমস্ত থিসিসের ল্যাপটপটাই সে চিটাগাং ফেলে চলে গিয়েছিল। তাতে করে সে আর ব্যাক করতে পারেনি, আজও ব্যাক করতে পারেনি। তো সেই ছেলেকে নিয়ে, সে ছিল আরো ফার্স্ট বয়, তো ওকে নিয়ে আমি ভয়ঙ্কর রকমের টেনশন করেছি, এবং আলটিমেটলি আমি ওকে একটা ব্যবস্থা করে দিতে পেরেছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি ওকে একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিয়েছি। তো ওটা করার পরে ও তো জীবন ফিরে পেয়েছে, কারণ ও তো ভয়ঙ্কর হতাশায় ভুগছিল। তো সেটা নিয়ে সে কাজ শুরু করেছে, এবং আমাকে রিসেন্টলি তার ফাইলগুলো পাঠিয়েছে, এবং আমি সেটা নিয়ে আছি, এনগেজড হয়ে আছি। আমার তো দুজন স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওটা প্রায় শেষ হয়ে গেছে, আর আরেকজন একটা এখন অনগোয়িং আছে। তো আমি এই কাজগুলো একটু শেষ করে তারপর আমি তোমাদের ক্লাসের কাজে আমি হাত দেব। আর যেহেতু অনলাইনে ক্লাস নিতে হবে, আমার জন্য খুব কমফোর্টেবল ছিল অনবোর্ড ব্ল্যাকবোর্ড। আমার জন্য সুবিধা ছিল, কারণ আমার জন্য ইকুয়েশন এগুলো আর অত সমস্যা ছিল না। কিন্তু এখন এগুলো তো সব আমাকে টাইপ করে টেক্সট আমাকে রেডি করতে হচ্ছে, তো আমার এর জন্য একটু সময় লাগবে। আমি হওয়া মাত্র পেজ বাই পেজ আমি তোমাদের ক্লাসটা নেওয়ার চিন্তা করব। তো হয়তো আগামী সপ্তাহ দুয়েক আমাকে একটু সময় দাও, আমি তারপরে এ মাসেই শুরু করতে পারবো ইনশাল্লাহ। তবে একটু আমি তোমাদের কাছে বলে রাখছি যে আমার জন্য একটু সময় দাও। তবে ইয়াং টিচাররা সবাই শুরু করে দিচ্ছে, তারা সবসময় স্মার্ট ছিল, এখনো স্মার্ট আছে, এবং তারা খুব মেধাবী, তারা খুব কুইকলি সবকিছু ক্যাচ করতে পারে, তারা করেছেও। তো আমি তাদেরকেও কংগ্রেচুলেট করছি। আর আজকে ফয়সাল আমাকে প্রথম ইনফর্ম করেছে যে সে এতটাই ক্লাস নেবে, পুরোটাই। আর ইতিমধ্যে আশিকও জানিয়েছে, তবে ওর টাইমটা জানতাম না। আমি তো দুজনের কথা শুনেছি তারা ক্লাস নিতে যাচ্ছে আজকে। তো ইভিনিং আজকে তো শিডিউল মেনটেন করা যাচ্ছে না, কিন্তু তোমরা সবাই আজকের দিনের জন্য এটা তোমাদেরও একটা আনন্দের ব্যাপার, তোমরা শুরু করে দিচ্ছ। আমি সত্যিকার অর্থে ভীষণভাবে এটাতে খুশি হয়েছি যে প্রথম দিন থেকে ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হতে পেরেছে। তো আর কথা না বাড়াই, আশা করি ফয়সাল এখন কি তোমার ইয়েতে চলে যাবে, তোমার ক্লাস কি তুমি আজকে অফিসিয়ালি শুরু করে দিচ্ছ? জি ম্যাডাম, বা ইন্ট্রোডাক্টরি আর পেরে গেলে তো ভালো, আর না হলে আজকে এই পর্যন্তই কথা থাকলো। তোমরা সবাই বিয়ে করো। আমি জানি না তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় কি ব্যবস্থা করেছে। আমি যতটুকু জানতে পেরেছিলাম যে গত 29 তারিখ পর্যন্ত যারা খুব হ্যান্ডিক্যাপ হয়ে আছে, যারা অ্যাফোর্ড করতে পারছে না অনলাইন এডুকেশনের টুলস গুলো, তাদের জন্য বিশ্ববিদ্যালয় হয়তো কোনো একটা ব্যবস্থা করছে। তো আশা করি যে তোমাদের মধ্যে যদি এখনো কারো ওই ধরনের অ্যাকিউট নিড থেকে থাকে, এবং সেটা যদি অ্যাফোর্ড করার ক্যাপাসিটি না থাকে, তাহলে তোমরা যে কোনো ভাবে ডিপার্টমেন্টে এটা কন্ট্যাক্ট করো। আমার মনে হয় ডিপার্টমেন্ট দেরিতে হলেও তোমাদের বিষয়টা যদি যুক্তিযুক্ত হয়, তারা হয়তো এটা নিয়ে আরেকটু মাথায় রাখবে।
যারা অলরেডি পেয়ে গেছো, যেহেতু শুনছি যে সবাই অ্যাড হয়ে গেছে, কিন্তু টুলস গুলো যদি ওইভাবে, অথবা তোমার যেটা ইন্টারনেটের জিবি যেটা তোমরা বাই করবে, সেটার জন্য নাকি ইউজিসি অলরেডি ডিক্লেয়ার করেছে 100 টাকা পার মান্থ প্রত্যেক স্টুডেন্টের জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য। তো এটা তোমরা নিশ্চয়ই জানো। তো সেটা কখন থেকে শুরু হবে জানি না, সেটা হয়তো বা সবার জন্য উন্মুক্ত থাকবে। তো তোমরা সেই ফ্যাসিলিটিসটাও নিও। আর ক্লাসগুলো শুরু হলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্পিডটা কেমন এবং আমরা কিভাবে কপ করতে পারছি, আর তোমরাই বা কতটুকু সেটা নিতে পারছো। তো ইন এনি ওয়ে, এটা মাত্র আমাদের যাত্রা শুরু। তোমার সকলের শুভ কামনা করছি। শিক্ষকদেরকেও আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ আছো, সবাই পার্টিসিপেট করেছো, মানে সবাই এখন সুস্থ আছো। আর এই অসুখটা এমন একটা অসুখ, এটা তো অজানা, এটা নিয়ে সারা পৃথিবী তো এখন তোলপাড় হয়ে গেছে। এবং আজকে যেটা বলছে, আগামীকালই হয়তো সেই এটা স্টেটমেন্টটা তাদের বদলে দিতে হচ্ছে। এটা যদিও মানে নন মেডিক পার্সনের কাছে খুবই অ্যাবনর্মাল মনে হচ্ছে, কিন্তু যারা মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত তারা জানে যে অসুখ বিসুখ এটা তো সত্যিকার অর্থে আসে আর যায় তা না। এটা যে কতদূর এই এই পার্টিকুলার অসুখটা যে কতদূর সাফার করাবে এবং পৃথিবীকে কতভাবে বিধ্বস্ত করবে, সেটা হয়তো এখনো আমাদের জানতে বাকি আছে। তারপরেও আমরা আশা করবো তোমরা সবাই সুস্থ থাকবে, সবার জীবন সুন্দর হোক। আর তোমরা যারা ইয়াং আছো, তোমাদের জন্য এটা কিছুটা হলেও মানে মারাত্মক ঝুঁকি যেটা, সেটা কিছুটা হলেও কম। এ কথা কিন্তু বিশ্বাস করবে না, কারণ এটা কোনো বয়সও মানছে না। সুতরাং তার ইমিউনিটি কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আসলে এটা এক একজনকে এক একভাবে এফেক্ট করছে। দেখা গেছে 93 বা অ্যাবাভ 100 যাদের বয়স তারাও রিকভার করেছে, কিন্তু শিশু একেবারে বিলো 5 কিন্তু আলটিমেটলি ডাইড। তো নিজেকে অবশ্যই আত্মবিশ্বাসী হবে, কিন্তু সতর্কতা কোনো মানে কমতি যেন না হয়। অবশ্যই সবাই সতর্ক থাকবে। কখনোই অন্যকে দেখে বা ফেসবুকে দেখে ওরা বেড়াচ্ছে আমরাও বেরিয়ে পড়ি, এই রিস্কটা কিন্তু নেওয়ার আগে অন্ততপক্ষে 10 বার চিন্তা করবে যে এটা আমার জন্য উচিত হবে কিনা, এটা আমার জন্য উচিত হবে কিনা। আর যেহেতু ঘরে বসে আছো, অনলাইনে অনেক কিছু করার সুবিধা আছে, সারা পৃথিবী তোমাদের কাছে ওপেন হয়ে গেছে। আমি আশা করবো যার যতটুকু সামর্থ্য আছে অনলাইনের ফ্যাসিলিটিসটা নিয়ে তোমরা ততটুকু পারলে নিজেকে আপডেট করে রেখো। এটা মেনি ফর্ম, যেমন বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার তোমরা শিখতে পারো। ল্যাঙ্গুয়েজ বিশেষ করে আইএলটিএসটা তোমরা প্রায় প্রত্যেকে ইউটিউবে, এটা মানে মনে করবে যে এটা একেবারে অ্যাকিউট নেসেসিটি। যেই প্রফেশনে থাকো না কেন, এটা তোমাকে অলওয়েজ তোমাকে একটা বাড়তি স্ট্যান্ড দেবে। তা আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্ট এই ঘরে বসে সময়টাকে এখন থেকে ইউটিলাইজ করার চেষ্টা করবে। আর এখন তো ক্লাসের প্রেশার তো এসেই যাচ্ছে ইন এনিওয়ে, তারপরে মানুষ চাইলে কিন্তু কোনো কিছুই বন্ধ থাকে না। আর এই সৌরভ বিশ্বাসকে দেখছি একজন ছেলে, এ কি সেই রেড গ্রিনের সাথে যুক্ত সেই ছেলে? জি ম্যাম। জি ম্যাম। সেই ছেলে, তুমি আবার ফিজিক্যালি আছো? আচ্ছা, আমি বুঝতে পারছিলাম না যে ও কিসে আছে। আচ্ছা, ভেরি গুড। তো আমি তো চেহারা দেখে তো সবাইকে চিনছি, ছেলে মেয়ে যে যেখানে আছো না কেন, কিন্তু সকলে অ্যাক্টিভলি নিজেকে নিজের ক্যারিয়ারটা তৈরি করার চেষ্টা করো। অন্তত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামেরটা এখন অত মাথা ঘামাচ্ছে না, ইমেজটাকে নিয়ে তোমাদেরকে লিড করে দেওয়ার জন্য একটা চিন্তা করছে। এই লিড করা মানেই হচ্ছে তোমাদেরকে পাকাপোক্ত করে বের করে দেওয়া। সেই জায়গাটা যেন তুমি নিজেও এনশিওর করতে পারো, সেই জন্য সচেষ্ট থাকো। ঠিক আছে, অনেক কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমার কথা মন দিয়ে শোনার জন্য। ওকে, থ্যাংক ইউ ফাইসাল, তোমার ক্লাস
বদনাম যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আজকের দিনটা তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু Thank you, ma'am. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ম্যাডামের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এবং দিক নির্দেশনা শুনলাম। তো আশা করি কিছুটা হলেও তোমাদের কাজে আসবে ম্যাডামের এই গুরুত্বপূর্ণ কথাগুলি, উপদেশগুলি। আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এই তো একটু আমার পক্ষ থেকেও ম্যাডাম যেগুলি বললেন সেগুলি, যে আসলে এই যেহেতু এটা একটা আনওয়ান্টেড সিচুয়েশন, আনএক্সপেক্টেড সিচুয়েশন, এটার জন্য আসলে কেউ সারা পৃথিবীর খুব একটা মানে প্রস্তুত ছিল না, কিন্তু তারপরও এই পরিবর্তিত পরিস্থিতিতে ভাবে টিকে থাকার জন্য সারা পৃথিবীর মানুষ লড়াই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, এবং হয়তো ইনশাল্লাহ আমরা এই প্রতিকূল পরিবেশ থেকে দেশকে কাটিয়ে উঠতে পারব এবং আমরা আবার এর পরিবেশে ফিরে যেতে পারবো, আমাদের আগের সেই ক্লাসরুমে, প্রিয় ক্লাসরুমে ফিরে যেতে পারবো, প্রিয় ল্যাবরেটরিতে ফিরে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমি এরই মধ্যে তোমাদেরকে একটা শেয়ার করেছি, লিংক শেয়ার করেছি। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, এটা হচ্ছে একটা নর্ম। সেটা হচ্ছে যে এই অনলাইন ক্লাসটা আমি রেকর্ডিং করছি আর কি, রেকর্ডিং করছি, এটা তোমাদেরকে জানিয়ে রাখা ভালো। তবে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় দেব না, এটা হয়তো তোমাদের সুবিধার্থে পরবর্তীতে যদি কেউ এই ক্লাসটা দেখতে চায় বা যারা মিস করেছে তারা যেন এই ক্লাসটা শুনতে পারে, সেজন্যে এটা হয়তো শুধু এই গ্রুপেই, অর্থাৎ তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপেই আমি হয়তো আপলোড করব। আর কাজেই তোমাদের ভয়ের কিছু নেই। আমি যদিও অনেকের চেহারা দেখা যাচ্ছে না, তারপরেও আমি এটা পার্সোনালি আমি মনে করি এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়াটা ঠিক হবে না, সেজন্য আমি দেব না। আর যারা মিস করবে তারা যেন পায়, সেজন্য এটা আমাদের যে ফেসবুক গ্রুপটা তোমরা খুলেছো সেখানে দেব। আচ্ছা, এখন আমরা মূল একাডেমিক বিষয়ে আসি। সেটা হচ্ছে এই কোর্সটা তোমার, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এইখানে নোরেন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ ন্যানোরেন blogspot.com। এটা হচ্ছে Nanotechnology and Renewable Energy Research Laboratory. Nanotechnology and Renewable Energy Research Laboratory. So এটা আমাদের রিসার্চ গ্রুপেরই একটা ওয়েব পেজ আমি তৈরি করেছিলাম। তবে সেখানে তোমরা এই ক্লাস লেকচারগুলি পাবে, ক্লাস লেকচার এখানে ক্লিক করে। আচ্ছা, আমি এখানে দেখো, আমি যেই ক্লাস
কোর্সগুলি নিই সবগুলি আমি এখানে দিয়ে দেব এবং কিছু দিয়েছি। আর তোমাদের জন্য এটা হচ্ছে পলিমার কেমিস্ট্রি এমএস। এটা এখানে মোটামুটি ক্লাস লেকচারগুলি পাবে এবং অন্যান্য যত ইনফরমেশন দরকার হয় আমি এখানে শেয়ার করব। আর সিলেবাসটা যদি একটু দেখো, এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছি আমি, এমএস সিলেবাস। সিলেবাসে দেখো এটা তোমার 5105 অ্যাডভান্সড পলিমার কেমিস্ট্রি। এটার কোর্স মার্কস হচ্ছে 100 নাম্বার আর ক্রেডিট হচ্ছে 4। এখানে অন্য কোর্সের সিলেবাসগুলিও পাবে। So this is advanced polymer chemistry. কার কোনো প্রবলেম হলে আমাকে একটু নক করো। শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। সো দেখো এখানে অ্যাডভান্সড পলিমার কেমিস্ট্রি, এটার টোটাল মার্কস হচ্ছে 25 প্লাস 75। সো ইট মিনস 100 মার্কস কোর্স। পরীক্ষা হবে 75 এর, আর 25 হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট। তো ক্লাস অ্যাসেসমেন্টে তোমরা তোমাদের যে পার্টিসিপেশন অর্থাৎ পার্সেন্টেজ, সেটা তো আমরা অনলাইনে পেয়ে যাব। আর কিছু ক্লাস অ্যাক্টিভিটি থাকবে, সেটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দেব এবং সেটা গ্রুপ আকারে, গ্রুপে অ্যাসাইনমেন্ট করে সেটা তোমরা নিজেরাই প্রেজেন্ট করবে। ধরো আমরা যদি 10% রাখি অ্যাটেন্ডেন্সে আর 15% তোমার অ্যাসাইনমেন্ট বা গ্রুপ প্রেজেন্টেশনে রাখবো। সো এই 25 এর কোনো পরীক্ষা হবে না। এটা টিচার, ক্লাস টিচার তোমাদের ক্লাস পারফরমেন্স এবং পার্সেন্টেজ অর্থাৎ অ্যাটেন্ডেন্স, এই দুটা থেকেই ক্যালকুলেট করে দিবেন, অ্যাসেসমেন্ট করে দিবেন। এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এখন দেখো এখানে কোর্সগুলি কি কি আছে, চ্যাপ্টারগুলি কি কি। প্রথমে হচ্ছে কাইনেটিক্স অফ পলিমারাইজেশন। সেখানে কিছু কন্টেন্ট আছে, আমরা কন্টেন্টগুলি ডিটেইল পরে যাব। স্ট্রাকচার এন্ড মরফোলজি অফ দ্য মরফোলজি এন্ড প্রপার্টিজ, phase transition, rheology and mechanical properties, specialty polymers, polymer degradation, polymer technology. আমি প্রথমে চ্যাপ্টার 4 দিয়ে শুরু করতে চাচ্ছি। চ্যাপ্টার rheology and chapter 4 rheology and mechanical properties, এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারটায় দেখো এখানে যে কন্টেন্টগুলি আছে, টাইপস অফ মেটেরিয়ালস, rheological behaviors, viscous flow, kinetic theory of rubber elasticity, thermodynamics of rubber elasticity, viscoelasticity, stress strain behavior, models of stress strain behavior.
সো এখানে ক্লাস লেকচার, আমি আবারও বলছি, ক্লাস লেকচার পলিমার কেমিস্ট্রি এমএস আমাদের পার্টিসিপেন্ট 29। ওকে, তো এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো? जी सर। जी सर। স্যার ওকে, এটা আবার আমি স্লাইডেও নিয়ে এসেছি। তো দিস ইজ স্লাইড 2। So what is rheology? So rheology, rheo means flow, flow means মানে ধরো ওয়াটার ফ্লো করছে, পানি ফ্লো করছে, something like this, oil flow করে, so this is flow. Rheo means flow and logy means study. So rheology means study of materials flow behavior under applied deformation forces or একটু বোঝার চেষ্টা করো, যখন ধরো অয়েল অথবা পানি ওয়াটার ফ্লো করছে, সেই ফ্লো করার সময় যদি একটা হচ্ছে ফ্লো করার জন্য এক ধরনের এনার্জি বা ফোর্স দরকার হয়। যদি আমরা উপর থেকে ধরো পাইপের মধ্য দিয়ে পানি পড়ছে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পড়ছে। এখন এই ফ্লো এর মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, দ্যাট মিন্স কোনো রকমের কোনো যদি আদার ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে তার বিহেভিয়ারটা কেমন হবে, অর্থাৎ ফ্লো বিহেভিয়ার কেমন হবে। এবং মেইনলি রিওলজি আসলে হচ্ছে পলিমার মেটেরিয়ালস এর জন্য। সো দিস ইজ নট ফর simple liquid, that means Newtonian liquid such as water and oil, এটার জন্য না, অর্থাৎ ওয়াটার অথবা অয়েল এই ধরনের সিম্পল লিকুইড যেগুলিকে নিউটনিয়ান লিকুইড বলে তাদের জন্য না, এটা হচ্ছে তোমার পলিমার মেটেরিয়ালস এর জন্য রিওলজিটা। সো পলিমার মেটেরিয়ালস যখন ফ্লো করে, অথবা ডেফিনেটলি আমরা হয়তো দেখি যে পলিমার তো সলিড, আসলে পলিমার সলিড না, এটা হচ্ছে সেমি সলিড অথবা দ্যাট ইজ নট সলিড, অ্যামরফাস মেটেরিয়ালস। অ্যামরফাস মানে দিস ইজ নট সলিড। সলিড না হলে এটার এক ধরনের ফ্লো বিহেভিয়ার থাকে। তো এই ফ্লো বিহেভিয়ার অ্যাপ্লাইড ফোর্স অর্থাৎ ডিফরমেশন ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তখন এটার বিহেভিয়ার বিভিন্ন মানে ডিফারেন্ট হয়ে যায়। আমরা ডিটেইল আরো জানবো এটা নিয়ে নেক্সট ক্লাসগুলোতে। সো এসেনশিয়াল এলিমেন্টস দ্যাট অ্যাফেক্ট দ্য মেটেরিয়ালস ফ্লো আর ইনার স্ট্রাকচার, দ্যাট মিনস মলিকুলার মেকআপ কিরকম, মলিকুলার স্ট্রাকচার কিরকম, কেমন, যেমন দ্যাট কুড বি লিনিয়ার, অর্থাৎ পলিমার মলিকুলার চেইনটা লিনিয়ার হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, লিনিয়ার হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, ক্রস লিঙ্ক হতে পারে, অথবা নেটওয়ার্ক হতে পারে। এই চার ধরনের মলিকুলার স্ট্রাকচার হতে পারে পলিমার মেটেরিয়ালস এর মধ্যে। পলিমার মেটেরিয়ালস এ এই চার ধরনের মলিকুলার মেকআপ হতে পারে, মলিকুলার স্ট্রাকচার হতে পারে, অথবা ইনার স্ট্রাকচার হতে পারে। তো এই স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কোনো মেটেরিয়ালস ফ্লো করার সময় তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন তার ফ্লো বিহেভিয়ার কেমন হবে। ফর এক্সাম্পল,
তোমরা তো চোরাবালি সম্পর্কে জানো, তাই না? কুইক স্যান্ড স্যার বা চোরাবালি। এখন এই কুইক স্যান্ডে যদি কেউ আটকা পড়ে, তখন তাকে মানে বাঁচার জন্য কি করতে হয়? কেউ কি বলতে পারবে, শেয়ার করতে পারবে কেউ? হাত পা ছড়িয়ে দিতে হবে। হাত পা ছোড়াছুড়ি করতে হবে। তো কেউ যদি চোরাবালির মধ্যে পড়ে যায়, তাকে বাঁচার জন্য অনেকে কক্সবাজার বেড়াতে যায়, তো সেখানেও চোরাবালি থাকতে পারে। চোরাবালি বা এটাকে কুইক স্যান্ড বলে। তো সেখানে কেউ যদি আটকা পড়ে, তাহলে সে যদি মানে স্থির থাকে, স্টিডি থাকে, তাহলে সে ডুবে যাবে। তাহলে বাঁচার জন্য তাকে হাত পা ছোড়াছুড়ি করতে হবে। তো এটার মেকানিজমটা কি, এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি? এটা হচ্ছে চোরাবালিটা কাইন্ড অফ অ্যামরফাস ম্যাটেরিয়ালস। এখন ওখানে তোমার চোরাবালির মধ্যে ডুবে যাওয়া মানে এটার ভিসকোসিটি যদি কম হয়, ভিসকোসিটি মানে ফ্লো বিহেভিয়ার যদি কম হয়, তাহলে সেটার মধ্যে দিয়ে সহজে ভিতরে চলে যাবে, ঢুকে যাবে। আর যদি ভিসকোসিটি বেশি হয়, তাহলে মানে ফ্লুইডিটি, ভিসকোসিটি বেশি হওয়া মানে ফ্লুইডিটি কমে যাওয়া। না, ভিসকোসিটি বেশি হওয়া মানে হ্যাঁ ফ্লুইডিটি কমে যাওয়া, ফ্লো বিহেভিয়ার কমে যাওয়া, ফ্লোয়িং প্রপার্টি কমে যাওয়া। এখন হাত পা ছুড়াছুড়ি করলে কি হয়, ওই মেটেরিয়ালস এর মধ্যে অর্থাৎ চোরাবালির মধ্যে এক ধরনের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। সো ফোর্স অ্যাপ্লাই করলে ওই মেটেরিয়ালসটার ডিফরমেশন হয়। সেই ডিফরমেশনের ইফেক্ট হচ্ছে, রেজাল্টস হচ্ছে তোমার ভিসকোসিটি বেড়ে যায়। অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্সের কারণে ভিসকোসিটি বেড়ে যায়। ভিসকোসিটি বেড়ে গেলে কি হবে, আর ডুবে যাবে না। তো সেই জন্য হাত পা ছোড়াছুড়ি করা মানে ফোর্স অ্যাপ্লাই করছো ওই মেটেরিয়ালস এর মধ্যে বা চোরাবালির মধ্যে। সো এক্সটার্নাল ফোর্স, সো আন্ডার অ্যাপ্লাইড ডিফরমেশন ফোর্স। সো দিস ইজ, হাত পা ছোড়াছুড়ি করা মানে হচ্ছে ডিফরমেশন ফোর্স অ্যাপ্লাই করছো চোরাবালির মধ্যে। ইন দ্যাট কেস দ্য মেটেরিয়ালস এর ভিসকোসিটি বেড়ে যাচ্ছে। আবার কিছু মেটেরিয়ালস আছে, যেমন তোমার কেচাপ, টমেটো কেচাপ। টমেটো কেচাপ যখন তুমি ঢালতে চাচ্ছ, পরে না, পড়ার জন্য কি করা হয়, একটু ঝাঁকাই নিতে হয়। তো ঝাঁকাই নেওয়া মানে এটাকে ফ্লো করার সময় এটাতে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সটার্নাল ফোর্স, ডিফরমেশন ফোর্স অ্যাপ্লাই করা হয়। যখন ঝাঁকানো হয়, মেটেরিয়ালসটা অর্থাৎ কেচাপটা, টমেটো কেচাপটা এক ধরনের ফোর্স পায়, মেকানিক্যাল ফোর্স। তো সেই ফোর্সের কারণে তার ভিসকোসিটি কমে যায়। তো ভিসকোসিটি কমে গেলে যখন তুমি ঢালতে চাচ্ছ, ইউ ক্যান পোর ইজিলি। সো ডিফরমেশন ফোর্স হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করলে তার ফ্লো বিহেভিয়ার মানে হয়তো ভিসকোসিটি কমে যায় অথবা ভিসকোসিটি বেড়ে যায়। সো দিস ইজ দ্য study of flow behavior of the material. So this is the rheology. The study of materials flow behavior under applied deformation force. এই যে ঝাঁকাচ্ছ, that is deformation force. So next is morphology. Morphology মানে হচ্ছে molecular association। না, কেউ কিছু বলছো? টাইম অনেক হয়ে গেছে। টাইম কত? 12টা। মরফোলজি মানে কি? মলিকুলার অ্যাসোসিয়েশন and intermolecular bond with each other, shape and size of the particles. তো তোমরা খুব
কমন একটা মানে এখন very recent technology is nanotechnology. Nanotechnology means একটা অনেকগুলি মলিকুল মিলে একটা পার্টিকেল তৈরি হয় এবং সেই পার্টিকেলের সাইজটা যদি ন্যানো সাইজের হয় 1 to 100 ন্যানোমিটারের হয়, সো ওই ধরনের মেটেরিয়ালস এর স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক ডেভেলপ হয়। সো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলি খুবই মানে in terms of application they are very promising, they are very amazing materials. তো এই যে এক একটা মলিকুল এক একটা কন্ডিশনে এক এক ধরনের তোমার ইয়ে তৈরি করে, ন্যানো পার্টিকেল তৈরি করে। সো এদের শেপ বিভিন্ন রকম হতে পারে, যেমন ফ্লাওয়ার শেপ হতে পারে, রড শেপ হতে পারে, ওয়্যার শেপ হতে পারে, হেয়ার শেপ হতে পারে, হলো টিউব হতে পারে, যেমন কার্বন ন্যানো টিউব, হলো টিউব হতে পারে, এরকম বিভিন্ন রকমের শেপ হতে পারে, সাইজও বিভিন্ন রকমের হতে পারে। তো এটাকেই বলা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে তোমার এটা হচ্ছে আবার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এদের শেপ কেমন সেটা দেখা যায়। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যদি ছবি তোলা হয় তখন খালি চোখে তো দেখা যাবে না, যেহেতু ওগুলো ন্যানো সাইজের। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুললে তখন তাদের শেপ এবং সাইজ, শেপটা দেখা যায়, কোনটা ফ্লাওয়ার শেপ, ডট শেপ, এরকম বিভিন্ন রকম শেপ হতে পারে। এবং এই যে শেপ, এটাকে বলা হচ্ছে মরফোলজি। যে কোনো ম্যাটেরিয়ালস এর যে এক্সটার্নাল প্রপার্টিজ, অর্থাৎ সেটা দেখতে কেমন, এটা সারফেস কেমন, এটাকে বলা হচ্ছে মরফোলজি। তো মরফোলজির উপর ডিপেন্ড করেও রিওলজিক্যাল বিহেভিয়ার, অর্থাৎ ফ্লো বিহেভিয়ার আন্ডার স্ট্রেস, আন্ডার অ্যাপ্লাইড স্ট্রেস ক্যান বি ডিফারেন্ট। নাম্বার 3 ইজ আউটসাইড ফোর্সেস। আউটসাইড ফোর্সেস হচ্ছে যেটা আমরা বললাম বিভিন্ন রকমের ফোর্স, সেটা সেই ফোর্সগুলি কি কেমন হতে পারে? আনলোডেড, টেনশন, কম্প্রেশন, বেন্ডিং, শিয়ার, টরশন, কম্বাইন্ড লোডিং। তো ধরো তুমি যে কুইক স্যান্ডের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছো, সেটা কি ধরনের ফোর্স ওখানে অ্যাপ্লাই করছো? সেটা হতে পারে টেনশন। আনলোডেড তো দেখেন দেয়ার ইজ নো ফোর্সেস, তো টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে যখন কম্প্রেশন হতে পারে, দিস ইজ কম্প্রেশন। এন্ড বেন্ডিং হতে পারে, অর্থাৎ ধরো মেটেরিয়ালসটা কোনো পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট সেই পাইপটা ব্যান্ড, দ্যাট মিনস ওই মেটেরিয়ালসের উপর ব্যান্ডিং ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। শেয়ার ফোর্স, একটা আরেকটার অপোজিট, মানে একই মেটেরিয়ালসের এক প্রান্তে ভার্টিক্যালি হরিজন্টালি একটা ফোর্স আর একটা অপোজিট ডিরেকশন থেকে ফোর্স, এই দুইটা অপোজিট ডিরেকশনের ফোর্সকে বলা হচ্ছে শেয়ারিং ফোর্স। টরশন ফোর্স, কম্বাইন্ড লোডিং। টরশন ফোর্স হচ্ছে তোমার এই যে পেঁচানো আর কি, পেঁচানো। আর নাম্বার 4 হচ্ছে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন সাচ এস টেম্পারেচার অথবা প্রেসার, সেটাও লিকুইড বা অ্যামরফাস মেটেরিয়ালস এর ফ্লো বিহেভিয়ারকে কন্ট্রোল করে বা আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার উপরের আর পোর্শনটা দেখা যাচ্ছে কিন্তু নিচের কিছু পোর্শন গুলো দেখা যাচ্ছে না স্লাইডের। স্লাইডের নিচের অংশ দেখা যাচ্ছে না? নো স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। অ্যাম্বিয়েন্ট কন্ডিশন সাচ এস টেম্পারেচার, এটা কি দেখা যাচ্ছে?
না স্যার। নো স্যার, নো স্যার। না না, স্যার, স্যার। এখানে না স্যার ফ্লাওয়ারের ফিগার যেটা আছে সেটা প্রত্যেকে দেখা যাচ্ছে না। এটা তো ফুল শেয়ার স্ক্রিন। ফ্লাওয়ারের ফিগার ডিস থেকে দেখা যাচ্ছে না। কোন পর্যন্ত দেখা আই যাচ্ছে? মিন Original নাম দেখা রিওলজির যাচ্ছে? সেকেন্ড স্লাইডটার আপার পোর্শন দেখা যাচ্ছে, তাছাড়া আর কোনোটাই দেখা যাচ্ছে না। ফ্লাওয়ার এবং রডের ফিগারটা স্যার নিচেগুলো দেখা যাচ্ছে ইয়েস না। স্যার। আচ্ছা আচ্ছা। এখন কি দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, এখনো দেখা যাচ্ছে না। না একটা স্যার স্টিল হয়ে আছে, ওটার কোনো স্টিল আছে। তাহলে এখান থেকেও আমরা করতে পারি। এখানে কি আমরা বোঝা যায় তোমার এই ফিগার গুলা বা লেখাগুলা বোঝা যায়? জি স্যার বোঝা স্যার যায় ক্লিয়ার বোঝা লেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ফিগার লেখা সবগুলোই বোঝা যাচ্ছে। তো তাহলে তো আমরা এখান থেকেও করতে পারি। এটা হচ্ছে সরাসরি তোমার ওই ন্যানোরেন যেই ওয়েবসাইটটা ব্লগ স্পট, সেই ব্লগ স্পটে থেকে সরাসরি এটা তোমরা মোবাইলে অথবা তোমাদের ল্যাপটপে যে কোনো ডিভাইস থেকেই জাস্ট nanoren.blogspot.com এখানে ঢুকে যে কেউ করতে পারবে এটা যে কোনো সময়। তো এখান থেকে যদি আমরা করি তাহলে ওয়েবসাইটে ফুল আছে। হ্যাঁ, আছে স্যার, আছে। জি স্যার এইবার দেখা যাচ্ছে না, এবার স্যার বোঝা না, এখানে এবার বোঝা দেখা যাচ্ছে, কারণ যাচ্ছে এখানে স্লাইড না, এটা ওই যে ও স্যার এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় এখন আরো ভালো বোঝা যাবে। এখন বুঝে যাচ্ছে তো না? জি স্যার স্যার। আচ্ছা, আমি এটা বলে আজকে আর শেষ করে দিই না। জি স্যার তো এখানে একটা জিনিস দেখো, আমরা হ্যালো, স্যার আসছে अवेलेबल। আমার কারেন্ট চলে গিয়েছিল, বাট আবার রিকানেক্ট করতে পেরেছি। জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা তো অনেক ধরনের মেটেরিয়ালস দেখতে পাও। আচ্ছা, আরেকজন এখন জয়েন করতে চাচ্ছে, দেখি। আমি সরাসরি তাহলে এই এই তোমার ন্যানোরেন ওয়েব পেজ থেকেই ইয়ে করছি, দেখাচ্ছি বা ক্লাসটা কন্ডাক্ট করছি। এখানে দেখো, আমরা আমাদের ডেইলি লাইফে যে সমস্ত মেটেরিয়ালস, যত ধরনের মেটেরিয়ালস দেখি, সেগুলিকে মোটামুটি এইভাবে ক্যারেক্টারাইজ করা যায়, ক্লাসিফাই করা যায়। যেমন ওয়াটার, অয়েল, গ্লু, শ্যাম্পু, ক্রিম, জেলি, কার টায়ার, এরপরে মেটাল মেটেরিয়ালস। এই মেটেরিয়ালসগুলির মধ্যে
একেবারে লেফট সাইডে যেটা, সেটা হচ্ছে ভিসকাস লিকুইড, অর্থাৎ ওয়াটার এবং অয়েল, ওয়াটার অ্যান্ড অয়েল জাতীয় যে সমস্ত মেটেরিয়ালস, দিজ আর দ্য viscous liquid. Then glue, শ্যাম্পু, এগুলি হচ্ছে viscoelastic materials অথবা viscoelastic liquids. So these are not perfect liquid, but these are quasi solid অথবা semi liquid. So এগুলিকে viscoelastic liquid বলে। আর ক্রিম বা জেলি, ক্রিম এবং জেলি এগুলি হচ্ছে ভিসকোইলাস্টিক সলিডস। ক্রিম, জেলি এবং কার টায়ার্স এগুলি হচ্ছে ভিসকোইলাস্টিক সলিড। আর ইলাস্টিক মেটেরিয়ালস, ইলাস্টিক সলিড, দিজ আর সেগুলো হচ্ছে মেটাল অথবা আমরা সলিড যেগুলো দেখি মেটাল ওই টাইপের। Materials are viscoelastic. That means combination of viscous portion and elastic portion. So মাঝখানের যে মেটেরিয়ালস গুলি আছে viscoelastic liquid and viscoelastic solid. So আমরা যত মেটেরিয়ালস দেখি মোস্টলি হচ্ছে viscoelastic. That means they are mixture of viscous and elastic materials. That is in the middle of viscous and elastic materials. Viscous liquid এবং elastic solid এর মাঝামাঝি যে materials সেগুলি হচ্ছে very common এবং mostly আমরা এই materials গুলি দেখি যেগুলিকে these are the combination of viscous portion and the elastic portion. That means এগুলিতে viscous portion ও আছে, liquid ও আছে, solid ও আছে। যেমন viscoelastic liquid, glue, shampoo, viscoelastic solid, cream, jelly, car tires. আচ্ছা, আমরা মোটামুটি আজকে আর বেশিক্ষণ ক্লাস নিব না। এখন কেউ কি কিছু বলতে চাচ্ছ? আমরা সিআর কে না একটু চাচ্ছি। জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ নাহিদ, তুমি বলো কিছু। জি স্যার, এইভাবে ক্লাস করলে স্যার করা সম্ভব হবে স্যার? আমার মনে হয় না যে স্যার খুব বেশি একটা সমস্যা হচ্ছে। আর আমাদের স্যার পার্টিসিপেন্টও স্যার মোটামুটি অনেকেই আছে স্যার। 35 জনের মধ্যে আজকে স্যার 29 জন স্যার ক্লাস করছে। তো সেক্ষেত্রে স্যার আমরা মনে হয় স্যার ভালোভাবেই কন্টিনিউ করতে পারবো স্যার। কারণ 35 জনের ক্লাসে আমরা বাস্তবেও স্যার কখনো 35 জনই পাই না স্যার। তো সেই ক্ষেত্রে স্যার অনলাইনে এটা কন্টিনিউ করা যাবে স্যার। আর আমার মনে হয় না স্যার খুব বেশি একটা সমস্যা হবে স্যার। আচ্ছা, তোমার সামনে আর কি কোনো এক্সপেরিয়েন্স বা কোনো সাজেশন থাকলে তুমি শেয়ার করতে পারো সবার উদ্দেশ্যে, অথবা স্যার সাজেশন বলতে স্যার আমরা যেহেতু স্যার সিলেবাস পাই নাই স্যার, তো সেই ক্ষেত্রে স্যার আপনি যেহেতু স্যার একটা ওয়েবসাইট খুলছেন অলরেডি স্যার এবং ওখানে স্যার আপলোড করে দিয়েছেন, আমার মনে হয় স্যার ওখানে থেকে আমরা সিলেবাসটা কালেক্ট করতে পারবো। আর ক্লাস রুটিনটা স্যার আমি অলরেডি গ্রুপে দিয়ে দিব স্যার, যাদের কাছে নাই। আর আরেকটা ব্যাপার স্যার, আমাদের যদি ক্লাসগুলো স্যার যদি ক্লাস রুটিন অনুযায়ী হয় তাহলে স্যার মনে হয় খুব বেশি ভালো হয় স্যার।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে এই তোমাদের এমনি কমফোর্টেবল টাইম, এটা এটা এখন না, তোমরা এই পরে গ্রুপে ডিসকাস করে নিবে, ইয়েতে যে ফেসবুক গ্রুপে ডিসকাস করে নিবে যে এটা আমরা আগে টিচাররা দেখি কয়েকজন ক্লাস নিয়ে কিভাবে ক্লাস নিয়ে কিভাবে জি স্যার। তোমাদের এই যে গ্রুপে শেয়ার করবো। আর কিছু স্যার আর আমার পক্ষ থেকে স্যার কিছু বলার নাই, বাকিদের যদি থাকে স্যার তাহলে ওরা বলতে পারে। আরেকটা জিনিস, ক্লাসটা কিভাবে আরো কিভাবে ফ্রুটফুল করা যায় সে ব্যাপারে তোমার এই, কোনো আছে অভিমত আছে কিনা? স্যার আজকে স্যার প্রথম দিন স্যার অনেকে বলতে স্যার 5-6 জন জয়েন করতে পারে নাই স্যার। যেহেতু আপনি রেকর্ড করতেছেন, আমার মনে হয় এটা যদি পরবর্তীতে ওই আমাদের ফেসবুক যে গ্রুপ আছে স্যার, সেই গ্রুপে যদি দেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ যেখানে আছে স্যার, ওইটা যেহেতু ভিডিওটা যদি দিতে পারেন স্যার, আমার মনে হয় তারা পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারবে। আর আজকে প্রথম দিন স্যার, সেই হিসেবে স্যার আমার মনে হয় যে ঠিকই আছে স্যার। আর প্রথম দিন স্যার এমনিতে সেটআপে একটু সমস্যা থাকে অনেকেরই, তো আমার মনে হয় আমরা সেটা ওভারকাম করতে পারছি। এখন মনে হয় যে সবাই জানে স্যার। আরে আর কেউ কিছু বলবে? সৌরভ? স্যার আমি একটু সিলেবাস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার আমরা কি ওল্ড সিলেবাসে পরীক্ষা দেব? কারণ আমরা তো এর আগের গুলোতে আমরা 2 ক্রেডিটস এর পরীক্ষাগুলো দিতাম। এখন আমরা কি আমাদের আবার ওল্ড সিলেবাসে দিব কিনা? আর দ্বিতীয় হলো যে ক্লাস লেকচার গুলো মনে হয় যে ক্লাসগুলো হবে, যেহেতু আপনি রেকর্ড করতেছেন, এগুলো ক্লাউড রেকর্ড করে আমাদের লিংকটা দিলে আমরা মনে হয় বুঝতে সুবিধা হবে। কারণ অনেকের ক্ষেত্রে একটু দেখা যায় নেটওয়ার্ক সমস্যা থাকতেই পারে। নেটওয়ার্ক বা ইলেকট্রিসিটির প্রবলেম গুলো সবার সাথে মোটামুটি কম বেশি লেগে আছে। আর প্রেজেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় স্যার এভাবে স্ক্রিনশট তুলে নিলে একটু কারণ অনেকজন আছে এখন ধরেন পুরোটা ক্লাস করলো, কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ে অটোমেটিকলি বের হয়ে গেল, কিন্তু তখনই হয়তো দেখা গেল স্ক্রিনশটটা নিল। তো আমার কাছে মনে হয় স্ক্রিনশট তুলে ক্লাস লেকচারটা না নিয়ে, তো কেউ একজন ব্যাপারটা একটু দেখে যে কে আছে, ধরেন স্যার সিআর আছে, ও দেখে ব্যাপারটা রিপোর্ট করে আপনাকে যা জানালে হলো যে এরা এরা ছিল বা এরা এরা ক্লাস করছে। তো স্ক্রিনশট তুলে অনেকে বাদ যেতে পারে, মানে যেটা একটু আগে দুজন মেসেঞ্জারে রিপোর্ট করলো যে ওনারা সব ক্লাস ছিল, একটু আগে ওয়াইফাই কারণে ওরা কারেন্টের কারণে ওরা চলে চাইতেছে। আমার কাছে এই জিনিসগুলো একটু বড় ছিল। আচ্ছা, ও যেটা বলছো এটা হচ্ছে তোমার এই মানে পার্সেন্টেজ সংক্রান্ত। তো এখানে আমার সিলেবাস মনে হয়, হ্যাঁ সেটা বলছি, আমার মনে হয় যে যেটা এই তোমার জুমের যে একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে অটো একটা পার্সেন্টেজ জেনারেট হয়। তো ওখানে একবার জয়েন করলেই মনে হয় এসে যাবে বাকিরা। তারপরও ম্যানুয়ালি যদি কেউ একজন, আমি ইয়ে করে বলবো, আশা করি যে নাহিদ তুমি এটা একটু ওই কে কে প্রেজেন্ট ছিল সেটা একটু ম্যানুয়ালি ওই গ্রুপে দিলে ভালো হয়। আর এখানে একটা ইয়া তোমার অটো জেনারেট হবে একটা লিস্ট, সেটা এটা খুব একটা প্রবলেম হবে না যারা রেগুলার ক্লাস করছে। জি স্যার। আর সিলেবাস তোমরা কত সেশন, তোমাদের সেশনটা হচ্ছে কত 2021 তো না? জি স্যার। এই জি সিলেবাস স্যার, MS 1920 এটা 20-21 স্যার, 20-21 স্যার, আমাদের 20-21। আরেকটা জিনিস আমি বলি, তোমাদের এটা আমি প্রত্যেক ইয়ারেই, তোমরা যদি তোমাদের সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করো তার ব্যাপারে তাহলে জানতে পারবে। আমি সব ক্লাসে বলি যে আমি যেটা ক্লাসে পড়াই সেটাই তোমার পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি আর কি। পার্সেন্টেজ আমি বলবো না, 100% বলবো না আসবেই, কিন্তু এটা এটা তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি যাও, পৃথিবীর যে কোনো জায়গায়, সেখানে হচ্ছে যে ক্লাস টিচার যেটা পড়ায় সে ক্লাস টিচারই পরীক্ষা নেই এবং ক্লাস টিচারে মার্কিং করে। আমাদের এখানে সিস্টেমটা একটু ভিন্ন, কারণ হচ্ছে আমাদের মধ্যে বিশ্বাসের অভাব একটু কম, সেই জন্য আমাদের এখানে সেকেন্ড একজন
মডারেশনের ব্যবস্থা থাকে, অনেক অনেক ধরনের জটিলতা থাকে। কিন্তু নিয়ম হচ্ছে ক্লাস টিচার যেটা পড়ায় সেটাই ক্লাস টিচার পরীক্ষা নেবেন এবং অ্যাসেস করবেন, মার্কিংও করবেন ক্লাস টিচার। মানে ক্লাস টিচার ইজ দ্য sole authority to give you lecture, to assess you, to give you marks. So everything will depend on class teacher. So in অর্থে আমরা সেটা পুরোপুরি এখানে না করতে পারলেও কোর্সটা তোমাদের মাস্টার্সের কোর্সটা অনেক ক্লাস টিচার করতে পারে। কাজেই তোমরা সিলেবাস নিয়ে অথবা কোর্স কন্টেন্ট নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। যদি রেগুলারলি ক্লাসটা ফলো করো এবং আমি ওয়েবসাইটটা দিয়েছি সেখানে যে মেটেরিয়ালসগুলি দেব, ক্লাস লেকচারগুলি দেব বা দিয়েছি, সেগুলো যদি ফলো করো তো আশা করি সমস্যা হবে। আমি আবারও বলছি যে আমি যেটা পড়াবো না সেটা দিয়ে তোমাদেরকে বিব্রত করবো না। এটা উচিত না একজন টিচারের যে আমি পড়াই নাই সেটা আমি পরীক্ষায় দিয়ে দিলাম। তো দিস ইজ নট জাস্টিফিকেবল। জি স্যার। পড়াইতে পারি না, আমি পড়াই নেই, বা আমি পড়াই নেই, সেটা আমি তোমাকে দিয়ে অ্যাসেস করবো কেন? আর যদি এটা তোমার নিজে পড়ার কথা থাকতো তাহলে তো তোমার ক্লাস করার দরকার ছিল না, আমার ক্লাস নেওয়ার দরকার ছিল না। আমি যদি বলি এরকম যে এই আমি পড়াই নাই কিন্তু তোমরা তো পড়া উচিত ছিল, তোমাদের তো সিলেবাসে আছে, তোমরা পড়ো নাই, সেটা হলে তো পুরো ক্লাসই নেওয়ার দরকার নেই। আমার সবই সিলেবাসে আছে, সবই দেওয়া আছে, তুমি সব পড়ে নেবে, আমি শুধু পরীক্ষা নিব। But this is not the teacher will deliver you lecture, teacher will give lecture, and same teacher will examine you. কাজেই এমএসসি কোর্সে আমরা অনার্সে হয়তো অতটা ফলো করতে পারি না, কিন্তু মাস্টার্স কোর্সে আমরা যেটা পড়াবো, মানে আমার কথা বলছি, অন্যদের কথা আমি আসলে বলতে পারছি না। আমি সবসময় এটা এই ফিলোসফি বিশ্বাস করি যে আমি যেটা পড়াবো সেটাই তোমরা কতটুকু পেরেছো এটা পরীক্ষার মাধ্যমে আমি অ্যাসেস করব। তো এখানে আশা করি আমার পড়ানোর বাইরে কোনো পাবে না। আমি যেটা পড়াইছি সেটাই তোমাদেরকে অ্যাসেস করা হবে। কাজে আমার ক্লাসটা ভালোভাবে তোমরা কোপ করার বা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। আর তোমার এই ফেসবুক গ্রুপ, আমার তো মনে হয় এটা আরেকটু ভালো হবে তোমাদের জন্য, কারণ তোমরা যে কোনো সময় যে কোনো কোশ্চেন যদি তোমাদের মধ্যে অ্যারাইজ করে, ইউ ক্যান আস্ক থ্রু ফেসবুক মেসেঞ্জার, অথবা তোমার এই বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে তোমরা কোশ্চেনগুলো করতে পারো। যদি কোনো কিছু বোঝার থাকে বা কোনো কিছু ইমপ্রুভমেন্টের থাকে, মেসেঞ্জার গ্রুপে যদি কোশ্চেন করো, অথবা জুম মিটিং এ চ্যাট একটা অপশন আছে, চ্যাট বক্স, সেখানেও কোশ্চেনটা দিতে পারো। যে আমি যে কেউ দিতে পারে যে এটা আমি বুঝতে পারিনি, স্যার একটু রিপিট করেন, তখন আমি আবার সেটা তোমাদেরকে ওই ক্লাসে অথবা পরবর্তী ক্লাসে অথবা ক্লাসের পরে সেটা আমি আবার রিপিট করব। আর এখানে তো অনেকের আবার কথা বলার সুযোগ আছে। অনেক সময় আমি চ্যাট বক্স হয়তো আমি কি এখন কোনো চ্যাট বক্সে কোনো ইয়ে দেখছি কিনা দেখি, কারো কমেন্টস আমি এখনো পাইনি। ইয়েস, চ্যাট বক্সে দেখছি না। আচ্ছা, এখানে এই তোমার
কোনো আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, এরপরে আমরা একটা গ্রুপ করব, সেটা ওই এটা আমি নাহিদ এবং আর সি আর কে আছে, নাহিদ আরেকজন নোমান। স্যার সৌরভও আমাদের সাথে থাকবে স্যার। আচ্ছা সৌরভ, হ্যাঁ ধরুন নাহিদ, সৌরভ, জি স্যার। নোমান। নোমানও তো, নোমান আছে নাকি? জি স্যার আছি। আচ্ছা জি তাহলে স্যার। স্যার একজনের অনুপস্থিতি স্যার আরেকজন স্যার দায়িত্ব পালন করতে পারবে সেক্ষেত্রে স্যার, যেহেতু স্যার অনলাইনের মাধ্যমে স্যার সবাই সব সময় কানেক্ট থাকতে নাও পারে স্যার, এরকম আর কি। কোঅর্ডিনেট করে তোমার এই ক্লাসগুলি চালিয়ে নেবে। আর আমি একটা গ্রুপ, কয়েকটা গ্রুপ চাচ্ছি। অলরেডি তোমাদেরকে কন্টেন্ট দেওয়া হয়ে গেছে, কন্টেন্ট আছে। তারপর ওয়াইজ গ্রুপ, কয়েকটা গ্রুপ করবে। ধর 7টা কন্টেন্ট আছে, 7টা গ্রুপ হবে। এই গ্রুপটা কি আমাকে কয়েকদিনের মধ্যে দিতে পারবে? গ্রুপের উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট গুলির উপর একটা নোট তৈরি করবে এবং সেই নোটটা পরবর্তীতে প্রেজেন্ট করবে এবং সেটার উপর ডিসকাস হবে। এক একটা গ্রুপ এক এক দিন প্রেজেন্ট করবে। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। তাহলে স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটু অডিওটা বুঝতে পারিনি, মানে কিসের উপর কন্টেন্ট গুলো হবে? স্যার একটু আবার বলেন, আবার বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা মাঝখানে হ্যাঁ একটু ডিস্টার্ব হয়। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করব এবং সেই গ্রুপ ধরো মেইনলি 7টা কন্টেন্ট, 7টা চ্যাপ্টারের জন্য 7টা গ্রুপ তৈরি করব এবং এই 7টা গ্রুপ প্রত্যেক গ্রুপকে এক একটা চ্যাপ্টার অথবা কিছু কন্টেন্ট, সেই কন্টেন্টের উপর প্রত্যেক গ্রুপ একটা করে তাদের নিজেদের প্রেজেন্টেশন তৈরি করবে এবং এই প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্টে না করলেও চলবে, জাস্ট তোমার এই ওয়ার্ডে করলেই হবে। ফর এক্সাম্পল যে তোমার রিওলজি কি, হোয়াট ইজ রিওলজি, এরকম কোশ্চেন আকারেও দিতে পারো, অথবা জাস্ট রিওলজি the definition is this, what are the rheological properties, what are the materials, এরকম অর্থাৎ কন্টেন্ট ধরে ধরে একটা প্রেজেন্টেশন তৈরি করা। এবার কি ক্লিয়ার হতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। সো এখানে প্রেজেন্টেশন তৈরি করার সময় আমি যে কোনো সময় আমাকে নক করতে পারবে যে এই মেটেরিয়ালস গুলি কোথায় পাবো বা এই ইনফরমেশন গুলি কোথায় পাবো, বা তোমরা ইনফরমেশন কালেক্ট করছো সেটা আমাকে পাঠাচ্ছ যে এটা। দ্যাট মিনস এই বোথ ওয়ে, টিচার্স এন্ড স্টুডেন্টস বোথ ওয়ে এই প্রেজেন্টেশনটা রেডি করা যাবে। আমার মনে হয় এটা তোমার ওয়ার্ডে করলেই ভালো হবে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কেউ প্রশ্ন করতে চাইলে বা কোনো কথা বলতে চাইলে আনমিউট করলে যে কেউ কথা বলতে পারবে। আর কারো কোনো এটা অনেকটা তোমার এই আমাদের ফেস টু ফেস ক্লাসের মতো আর কি, বরং ওখানে চেয়ে এখানে কমফোর্টেবলি কথা বলতে পারবে আরো, আমার মনে হয়, যেহেতু ভার্চুয়ালি কেউ দেখছে না ফিজিক্যালি, সেজন্য আরো কমফোর্টেবলি কথা বলতে পারবে। যদি কারো আছে কথা, যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করতে পারি নাকি? স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম